পার্বত্য চট্টগ্রামে বন্ধ হয়নি ইন্টারনেট, কিছু জায়গার কারিগরি ত্রুটি প্রচার করা হচ্ছে ফুলে ফাঁপিয়ে। দাবি আইসিটি উপদেষ্টার, ষড়যন্ত্র মোকাবিলায় গুরুত্ব দিচ্ছে সরকার। কক্সবাজার সমুদ্র সৈকতের প্রবেশদ্বারে বেহাল দশা, বালিয়াড়ির পাড় ভেঙে তছনছ। জলাবদ্ধতায় চট্টগ্রামে ৮০ কিলোমিটার সড়কে খানাখন্দ, চলাচলে ভোগান্তি। এবং ফেনী জেনারেল হাসপাতালে বাড়ছে রোগী, বেশিরভাগই আক্রান্ত পানিবাহিত ও ঠান্ডাজনিত রোগে। চিকিৎসকদের হিমশিম অবস্থা, ভোগান্তি চরমে। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি জাফর সাদিক। খাগড়াছড়ির ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। আর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা অবনতি করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাঙামাটি সেনা ক্যাম্পের প্রান্তিক হলে স্থানীয় প্রশাসন ও রাজনীতিকদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। একই বৈঠকে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ অভিযোগ করেন, পাহাড়ে সম্প্রীতি বিনষ্টে দেশের বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে। বৈঠকে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা সকলেই সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব, এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দিব। এই মুহূর্তে রাঙামাটি রিজিয়নের সামনে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে ২.৫ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু আমরা দেখেছি এখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, এবং সেই মতবিনিময় সভা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এবং মতবিনিময় সভা শেষে আমাদের সাথে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টা। এবং স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, কোথাও যেন একটি ছন্দপতন হচ্ছে এবং সবার মধ্যে সম্প্রীতির বার্তা তিনি দেখতে চান। আসলে এখানে পার্বত্য এলাকায় যারা বসবাস করেন সবাই কিন্তু এক, এবং সবার মধ্যে তিনি সম্প্রীতির বার্তা ধরে রাখার কিন্তু আহ্বান জানান। এবং তিনি জানিয়েছেন বাইরে থেকে এই সম্প্রীতি নষ্ট করার জন্য আসলে ষড়যন্ত্র করা হচ্ছে। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু কথা বলেছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঘটনাটি ঘটেছে সে ঘটনার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করা হবে, এবং যারা এখানে অশান্তি করার চেষ্টা চালাচ্ছেন তিনি জোর দিয়ে বারবার বলেছেন তাদের কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না, এবং যারা এই অশান্তি করার চেষ্টা করবে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে। অন্যদিকে আমরা আজকে সকাল থেকে কিন্তু এখানে আছি, এবং এখানে আসার পরে আমরা দেখেছি গতকাল যে ১৪৪ ধারা জারি করা হয়েছিল সেই ১৪৪ ধারা কিন্তু এখনো কিন্তু বলবৎ আছে, এবং স্থানীয় যারা সাধারণ মানুষজন রয়েছে আজকে সকাল থেকেই কিন্তু এই যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে, যে সরকারি পর্যায়ের উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি দল আসবে সে বিষয়ে কিন্তু সাধারণ মানুষজন অবগত। কিন্তু এই আসলে মিটিং থেকে মতবিনিময় সভা থেকে কি ধরনের সিদ্ধান্ত আসে সেই বিষয়টি নিয়ে কিন্তু সবার মধ্যে কিন্তু চিন্তা ছিল। অন্যদিকে আমরা দেখেছি যারা সাধারণ মানুষজন আছেন ১৪৪ ধারা জারি হওয়ার কারণে যানবাহন চলাচল যেমন বন্ধ, তেমনি পরিবহন ধর্মঘট থাকার কারণেও কিন্তু আমরা দেখেছি যানবাহন চলাচল কিন্তু অনেকটাই বন্ধ ছিল, এবং সাধারণ মানুষজন যারা ঘর থেকে বের হচ্ছেন, যারা বের না হলেই নয়, যাদের দরকার রয়েছে আমরা দেখেছি তারা মোটর সাইকেলে করে কিন্তু এখানে চলাচল করছে। সেক্ষেত্রে আজকে যে এখানে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে সেই সভায় আমরা দেখেছি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা যেমন অংশগ্রহণ করেছেন, তেমনি বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সভা শেষে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আসলে সবার মধ্যেই তারা সম্প্রীতি চায়। এই যে সম্প্রীতির যে বার্তা স্থানীয় সরকার উপদেষ্টা থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সবাই যেভাবে দ্রুততার সাথে আসলে রাঙামাটিতে ছুটে এসেছেন সেই বিষয়টিকে সবাই কিন্তু সাধুবাদ জানিয়েছেন, এবং আর যাতে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি না হয় সেই বিষয়টি কিন্তু নজরদারিতে রাখার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত রাঙামাটি থেকে এখানকার সর্বশেষ খবর।
সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটি থেকে। পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, অল্প যা সমস্যা হয়েছে তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে উপদেষ্টা কথা বলেন। পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, দেশ অশান্ত করার অপচেষ্টা চলছে, সরকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, ত্রাণ কার্যক্রম সন্তোষজনক পর্যায়ে আছে, পুনর্বাসন কার্যক্রমও চলমান, সবাই ঘর পাবে, কেউ গৃহহীন থাকবে না। পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। দেশ একটা সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে। টানা বর্ষণ ও জলাবদ্ধতায় চট্টগ্রামে ৮০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছেন। খানাখন্দ ও বড় বড় গর্তে চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ ও গাড়ি চালকরা। মেরামতে প্রায় ৯০ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। টানা বর্ষণে চট্টগ্রামের প্রধান সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বেশিরভাগ প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলির বেহাল অবস্থা, খানাখন্দ, বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সড়ক জুড়ে। ঝুঁকি নিয়ে এই সড়কগুলোতে চলাচল করছে ট্রাক, লরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যানবাহন। নগরীর বিশ্ব রোড, নিমতলা, আতুরার ডিপো, হালিশহর, মুরাদপুর সহ বিভিন্ন প্রধান সড়কের এমন বেহাল অবস্থা, রাস্তায় নেমেই দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে নগরবাসীকে। ভোগান্তিতে গাড়ি চালকরাও। যখন বৃষ্টি হয় তখন খানাখন্দগুলো দেখা যায় না, বিভিন্ন প্রকার গাড়ি অ্যাক্সিডেন্ট করে, গাতায় রয়েছে, গাড়ির প্রবলেম হইতেছে, স্প্রিং ভাঙে গাড়ি আটকে যাইতেছে। প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি ও সমাধান করা না গেলে প্রতি বছরই বর্ষার পর সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে কোনোভাবেই রক্ষা করা সম্ভব হবে না বলে জানান নগর পরিকল্পনাবিদরা। হাজার হাজার কোটি টাকা খরচ করেও চট্টগ্রাম শহর জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি। আর আমাদের শহরের রাস্তাগুলি হচ্ছে বিটুমিনাস রোড, আর এই বিটুমিনাস রোডের প্রধান শত্রু হচ্ছে পানি। আমরা যদি জলাবদ্ধতার সমস্যাটি সমাধান করতে পারি তাহলে আমার মনে হয় আমরা এই রাস্তাগুলিকে টিকাতে পারবো। অতিবর্ষণ ও জলাবদ্ধতার কারণে ৮০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, বৃষ্টি কমায় এক সপ্তাহের মধ্যে মেরামতের কাজ শেষ হবে। খরচ হতে পারে ৮০ থেকে ৯০ কোটি টাকা। টানা বর্ষণ চলতেছে প্রায় ১.৫ মাস থেকে এবং এগুলো বিটুমিনের কোনো কাজ করা যাচ্ছে না। সেই জন্য আসলে আমরা খুব চাইলেও রিপিট কাজ করতে পারছি না। কিন্তু এখন আপনি গত ২-৩ দিন থেকে সানি, আমরা আশা করছি আগামী ১ সপ্তাহ ২ সপ্তাহের মধ্যে যেই রাস্তাগুলো গর্ত হয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা মেরামত শেষ করব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসাবে নগরে ৩,৫০০ সড়ক রয়েছে, যার মোট দৈর্ঘ্য ১,৪৪২ কিলোমিটার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সাম্প্রতিক বন্যায় পার্বত্য জেলা খাগড়াছড়িতে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষয়ক্ষতি ১০০ কোটি টাকারও বেশি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত কৃষি। ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি প্রণোদনার দাবি কৃষক ও খামারিদের। জমির আউশ, আমন ধান ও শাকসবজি ক্ষেত, পুকুর, দিঘি ও বিভিন্ন জলাশয়ের মাছ, এমনকি গৃহপালিত গরু, ছাগল ও হাঁস মুরগি। সাম্প্রতিক বন্যায় সবকিছুই হারিয়েছেন কৃষক ও খামারিরা। পলিতে ঢাকা জমি, ঘোলা পানির জলাশয় ও ফাঁকা খামারগুলোই জানান দিচ্ছে বানের ভয়াবহতা। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পরপর ৩বারের বন্যায় খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাত। জেলা সদর, দিঘিনালা ও রামগড়ের ধান ও সবজির ক্ষেত এখন বিরান ভূমি। বছরের বাকিটা সময় সংসার চালাবেন কিভাবে, সে চিন্তায় দিশেহারা কৃষক। প্রথম একটা বন্যা আছে, বন্যায় আমার তিত করলা, রক মেলুন, তারপরে তরমুজ, এগুলো সব নষ্ট, একদম বন্যায় পানিতে নিয়ে গেছে। ৩বার বন্যা ওঠার কারণে আমাদের বাড়ি থেকে চাল, ধান সবগুলা ভিজে গেছে, পানিতে ভরে গেছে। পরপর ২বার বন্যায় আমাদের মাছ সবগুলো চলে গেছে, আমরা অনেক বড় একটা লসের মধ্যে পড়ে গেছি। একদম আমাদের নিঃস্ব করে ফেলছে, একদম মানে কোনো কিছুই নাই। তবে ক্ষতি পুষিয়ে নিতে কৃষক ও খামারিদের প্রণোদনা সহ সহায়তার আশ্বাস কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের। এই জেলায় মোট পুকুরের সংখ্যা ৪,৫৫০টি,
তার মধ্যে ক্ষতিগ্রস্ত পুকুরের সংখ্যা 1570টি। গবাদি পশু খুব বেশি মরে না, কিন্তু বন্যা পরবর্তী সময়ে আমাদের কাছে আমরা রিপোর্ট পাচ্ছি যে কিছু গরু ছাগল মারা যাচ্ছে। এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতেছি এবং তাদেরকে আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করতেছি। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা কৃষকদেরকে ফুলকপি, বাঁধাকপি, আমাদের মরিচ, টমেটো, বেগুন এই ধরনের আগাম শীতকালীন সবজি আমরা সবজির বীজ এবং সার তাদেরকে সরবরাহ করব। সাম্প্রতিক বন্যায় জেলার 9টি উপজেলার প্রায় 40,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সময় সংবাদ, খাগড়াছড়ি। চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের 100 কিলোমিটার ভেতরে জলাবদ্ধতা এখনও কাটেনি। পানির নিচে তলিয়ে থাকায় নষ্ট হয়েছে রোপা আমনের বিস্তীর্ণ ফসলি জমি। তবে বাধা পেরিয়ে মৌসুমের শেষ মুহূর্তে আবারও ঘুরে দাঁড়াতে চান তারা। জলাবদ্ধতায় এখনো ডুবে আছে রোপা আমনের ক্ষেত। 1 মাসেরও বেশি সময় ধরে চাঁদপুর সেচ প্রকল্পের সদর, ফরিদগঞ্জ, হাইমচর ও রায়পুরের বিস্তীর্ণ এলাকার ফসলি জমির এমন দশা। ক্ষতিগ্রস্ত কৃষক ও প্রান্তিক চাষিরা নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায়, নতুন করে বীজ বপনের আশায় তারা। 2 একর জমি আছে, 22 আর 23 লাগাইছি, এখন সব মারিয়েছে। কৃষকের সব জমি শেষ, মানে কি জ্বালা নাই, কিছু নেই, মানে সব চলে গেছে। ধন্যবাদ রুশি, ধন্যবাদ শেষ। এর আবার হাইনচতন জ্বালা আনছে কিনি, এগুলো শেষ। জলবৃষ্টিটাই মানুষের চরম এবং চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 6 ঘন্টা জমির মতো মারিয়েছে, বিলে ডুবি গেছে আর কি। তখন তো জায়গা নাই, জ্বালা ফালাই না এখানে আমি পালাইছি। গুপ্তর বিলে এখনো যে পানি রয়েছে, দুর্গাপুর বিলে যে পানি রয়েছে, এটা নিষ্কাশনের ব্যবস্থা যদি করা না যায় তো আগামী 1 মাসে হয়তো বা সম্ভব হবে না এই ধানের বীজ রোপণ করা। এবারে জলাবদ্ধতায় শুধু রোপা আমনের 12,000 হেক্টরেরও বেশি জমির ধানের চারা ক্ষতিগ্রস্ত হয়। এরই মধ্যে তালিকা করে অতি দরিদ্র কৃষকদের বীজ, 2 প্রকার সার ও নগদ 1,000 টাকা করে সহায়তা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বীজতলা করে পরবর্তীতে আমাদের যে রোপা আমন দেরি হলেও কাঙ্ক্ষিত ফল আমরা পাবো। প্রতি 1 বিঘা করে 10,000 কৃষককে দেওয়া হচ্ছে, তাতে 5 কেজি বীজ, 10 কেজি ডিএপি, 10 কেজি এমওপি দেওয়া হচ্ছে এবং নগদ সহায়তা হিসাবে 1,000 টাকা করে দেওয়া হচ্ছে, যাতে পরবর্তীতে তারা লাগানোর পর পরিচর্যা করতে পারে। চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার 6টি উপজেলার 54,000 হেক্টর জমি নিয়ে চাঁদপুর সেচ প্রকল্প। এর মধ্যে ফসলি জমি রয়েছে 23,000 হেক্টর। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। কক্সবাজার সমুদ্র সৈকতের প্রবেশদ্বারে বেহাল দশা। বালিয়াড়ির পাড় ভেঙে তছনছ, পরিণত হয়েছে খাল কিংবা পুকুরে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে পর্যটকদের, ক্ষতির মুখে ব্যবসায়ীরাও। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতের প্রবেশদ্বার সুগন্ধা পয়েন্ট, যেখানে বালিয়াড়ির পাড় ভেঙে তছনছ, পরিণত হয়েছে ছোট খাল কিংবা পুকুরে। উপড়ে পড়েছে গাছ আর লোহার পিলার, পানির উপর পড়ে আছে গাছের গুঁড়িও। এই পয়েন্টের এমন পরিস্থিতি গত 1 মাসের বেশি সময় ধরে। একই অবস্থা সৈকতের কলাতলি পয়েন্টের প্রবেশদ্বারেরও। পানির স্রোতে ভেঙে বেহাল দশা সড়কের। চলাফেরা করতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা। পর্যটক আসে এখানে সৌন্দর্যের জন্য, এই সৌন্দর্যটা এখন দেখেন যে অবস্থা হয়েছে আপনার। পানির স্রোত এদিক দিয়ে নামাতে পুরো পর্যটনের সৌন্দর্য নষ্টটা হয়ে গেছে। আগে অনেক ভালো ছিল, একেবারে লেভেল ছিল এখান থেকে, এখানে একবারে খালের মতো। আগে একটু সুন্দর ছিল, আশা করি আমাদের প্রশাসন এটা ব্যবস্থা নেবে। সুগন্ধা পয়েন্টের প্রবেশদ্বারে রয়েছে 500-রও বেশি শামুক ঝিনুক, বার্মিজ পণ্য ও আচারের দোকানপাট। আর কলাতলি পয়েন্টে রয়েছে 1/2 দোকানপাট। সৈকতের প্রবেশদ্বারে বেহাল দশার কারণে ক্ষতির মুখে তারা। মানুষ হাঁটা চলা করতে পারতেছে না, আপনার ব্যবসা বাণিজ্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার এটা অচিরেই সংস্কার করা উচিত, পরিবেশটা ভালো করা উচিত। বীজ ব্যবসায়ী সমিতির দাবি, পর্যটন মৌসুম শুরুর আগে যেন সৈকতের প্রবেশদ্বারগুলোর সৌন্দর্য বর্ধন ও সংস্কার করা হয়। এখন এই ভাঙাটার কারণে পর্যটক এবং সাধারণ ব্যবসায়ীরা যে ভোগান্তি পড়তেছে সেটা একদম অসহনীয় বললেই চলে। জেলা প্রশাসক এবং যারা কি বীজ ম্যানেজমেন্ট কমিটি যারা আছেন, ওনারা যেন দ্রুত এই ভাঙন এবং হকারদের একটা কি করে ব্যবস্থা গ্রহণ করে। পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, বছরের অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পর্যটন মৌসুম হিসাবে গণ্য করা হয়। এ সময় কমপক্ষে 10 লাখের বেশি পর্যটকের আগমন হয় কক্সবাজারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ফেনী জেনারেল হাসপাতালে শয্যা সংকটে ভোগান্তিতে শত শত রোগী। সাম্প্রতিক বন্যায় পানিবাহিত রোগের পাশাপাশি ঠান্ডা, শ্বাসকষ্ট ও ডেঙ্গুজনিত রোগী ভর্তি হয়েছেন দ্বিগুণের বেশি।
মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। ফেনী জেনারেল হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে শুধু এই জনপদই নয়, আশপাশের চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লা জেলার মানুষও চিকিৎসা সেবা নেন। এজন্য সবসময় হাসপাতালে রোগীর চাপ থাকলেও গত 2 সপ্তাহে ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগী ভর্তি হয়েছে। এতে শয্যা সংকটে ভোগান্তি চরমে। সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরবর্তীতে পানিবাহিত রোগের পাশাপাশি ঠান্ডা, শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যাও যেমন বেড়েছে, তেমনি ডেঙ্গুজনিত রোগীতে ঠাসা হাসপাতাল। গত 2 সপ্তাহে শতাধিক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। হাজার হাজার রোগীর সমস্যা, মনে হয় না টিকিটটা দিতে দেরি, আর রোগী অনুপাতে ডাক্তার বহুত কম। ওদের কাজ একদম স্লো, দেখেন এই যে তুলে মূলে দাঁড়িয়ে কাজ করতেছে, ওর একটা ফ্যান আছে। 9টা বাজে তো নেই, লাইনে তো ছিল, বেলাইন যেমন আইলো। বাথরুম আর সিটের সমস্যা, নিচে থাকতে হচ্ছে ফ্লোরে। ওষুধপত্র আন্ডা নিজে কিনিয়ে রে তান করো লাগে আর খাওয়ার লাগে, কোনো কানা দানা দানা পাইনি আন্ডারে। সুস্থতার জন্য এখন দেখা গেছে আরো অসুস্থ বেশি হয়ে যায়। এটা এখানে পরিষ্কার না, বাথরুম অপরিষ্কার। রোগীর চাপে ঠিকমতো সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, প্রয়োজন অনুযায়ী নেই পর্যাপ্ত জনবল। রোগীর যে চাপ সেই অনুযায়ী আমাদের জনবলটা কিন্তু অপ্রতুল। স্ক্যানের জন্য আমাদের আলাদা বেশ কিছু শিশু ডাক্তার দরকার। জনবলের সংকুলন হলে আমরা রোগীদেরকে আরো সুন্দরভাবে এবং আরো সাবলীলভাবে চিকিৎসা দিতে সক্ষম হব। 1982 সালে 50 শয্যা নিয়ে যাত্রা শুরু হওয়ার পর 2005 সালে 150 শয্যা ও 2013 সালে 250 শয্যায় উন্নীত হয় হাসপাতালটি। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। প্রতিষ্ঠার 24 বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি লক্ষ্মীপুরের বিসিক শিল্পনগরীতে। যে শিল্প কারখানাগুলো আছে সেগুলোতেও নেই নিরবচ্ছিন্ন গ্যাস, পানি, বিদ্যুৎ সরবরাহ। মাজহারুল ইসলাম আনোয়ার টিপুর রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, ময়লা আবর্জনায় দুর্গন্ধযুক্ত পুরো এলাকা। বৈদ্যুতিক খুঁটিতে বাতি ও সীমানা প্রাচীর না থাকায় বাড়ছে মাদকসেবীদের আড্ডা। লক্ষ্মীপুর শহরের বানসানগর এলাকায় বিসিক শিল্পনগরীর এমন করুণ দশা। বেকার সমস্যার সমাধান ও শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে 1997 সালে গড়ে তোলা হয় এই শিল্পনগরী। প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই শিল্পনগরীতে 3 ক্যাটাগরির 100টি প্লট তৈরি করা হয়, যা 54টি শিল্প ইউনিটের বিপরীতে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু 43টি শিল্প ইউনিট তাদের কার্যক্রম শুরু করলেও বিভিন্ন সমস্যায় পড়ে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 25টি। সড়কের দুরবস্থার কারণে আমাদের লেবাররা নিয়মিত অফিসে আসতে পারে না। বিসিকের একটা সীমানা প্রাচীর বিশেষভাবে প্রয়োজন। ড্রেনের পানি থাকার কারণে আমাদের পণ্য পরিবহন করতে অসুবিধা হয়। তবে বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক জানান, রাস্তা ও ড্রেনের সমস্যার সমাধানের জন্য প্রকল্প প্রণয়ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। রাস্তা এবং ড্রেনের ব্যাপারে আমরা অলরেডি এবং বাউন্ডারি সীমানা প্রাচীর নিয়ে অলরেডি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা লিখিত আকারে জানিয়েছি। 16 একর ভূমির উপর গড়ে তোলা এই বিসিক শিল্পনগরীতে বর্তমানে 18টি শিল্প ইউনিট চলমান আছে। সহজ শর্তে শিল্পভিত্তিক ঋণ দেয়া, গ্যাস, বিদ্যুৎ, পানি ও ড্রেনের সমস্যার সমাধান হলে এই শিল্পনগরীর সবগুলো প্লটেই শিল্প কারখানা গড়ে উঠবে বলে আশা করছেন উদ্যোক্তারা। বিসিক শিল্পনগরী এলাকা থেকে মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পার্বত্য চট্টগ্রামে বন্ধ হয়নি ইন্টারনেট, কিছু জায়গার কারিগরি ত্রুটি প্রচার করা হচ্ছে ফুলিয়ে ফাঁপিয়ে। দাবি আইসিটি উপদেষ্টার। ষড়যন্ত্র মোকাবিলায় গুরুত্ব দিচ্ছে সরকার। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।